নমস্কার বন্ধুরা, সাল 1966 11 জানুয়ারি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশকান্দে পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খানের সাথে যুদ্ধ শেষ করার চুক্তি স্বাক্ষরের পর রহস্যজনক পরিস্থিতিতে তিনি মারা যান। তার এই রহস্যময় মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে অনেক জল্পনা কল্পনার জন্ম নেয়, তবু তার মৃত্যুর রহস্য এখনো অজানা। আজকের এই ভিডিওতে আমরা লাল বাহাদুর শাস্ত্রীজির রাজনৈতিক জীবন এবং তার রহস্যময় মৃত্যুর ব্যাপারে জানব। কি ঘটেছিল ওই দিন লাল বাহাদুর শাস্ত্রীজির সাথে, কেন তার মৃত্যুর পর তার শরীরের পোস্টমর্টম করা হয়নি। A few moments before 2 o'clock, Jawaharlal Nehru breathed his last. हथियारों का जवाब हथियारों से। लाल बहादुर शास्त्री की मृत्यु का राज आज भी पूरी तरह से सामने नहीं। जय किसान। সাল 1904 উত্তরপ্রদেশের মোগলসারায় এক কায়স্থ পরিবারে জন্ম নেন লাল বাহাদুর শাস্ত্রী। যখন তার বয়স 18 মাস, তখন দুর্ভাগ্যবশত তার বাবা মারা যান। ফলে মা রামদুলারি তাকে নিয়ে মির্জাপুরে দাদু হাজারিলালের বাড়িতে যান। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় নানিহালে, তারপর কাশী বিদ্যাপীঠ ও হরিশ্চন্দ্র হাই স্কুল। কাশী বিদ্যাপীঠ থেকে শাস্ত্রী উপাধি পাওয়ার পর তিনি সর্বদা তার নাম থেকে শ্রীবাস্তব জাতটিকে তুলে শাস্ত্রী বসিয়ে দেন। তারপর শাস্ত্রী শব্দটি লাল বাহাদুর নামের সমার্থক হয়ে ওঠে। 1928 সালে তিনি ললিতা দেবীকে বিবাহ করেন। সংস্কৃত ভাষায় স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা লাভ করার পর তিনি ভারত সেবক সংঘে যোগদান করেন এবং এখান থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়। বলতে গেলে শাস্ত্রীজি একজন সত্যিকারের গান্ধীবাদী ছিলেন। তিনি তার সমগ্র জীবন সরলতায় কাটিয়েছিলেন এবং দরিদ্রের সেবায় নিবেদন করেছিলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যে সকল আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেগুলির মধ্যে 1921 সালের অসহযোগ আন্দোলন, 1930 সালের ডান্ডি মার্চ এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন উল্লেখযোগ্য। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাকে অনেকবার কারাগারেও থাকতে হয়েছিল। পুরুষোত্তম দাস টন্ডন ও পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত ছাড়াও শাস্ত্রীজির রাজনৈতিক পরামর্শদাতাদের মধ্যে জওহরলাল নেহরুও ছিলেন। 1929 সালে প্রথম এলাহাবাদে আসার পর তিনি ভারত সেবক সংঘের এলাহাবাদ ইউনিটির সেক্রেটারি হিসাবে টন্ডনজির সাথে কাজ শুরু করেন। এলাহাবাদে থাকাকালীন পণ্ডিত নেহরুর সাথে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং শাস্ত্রীজির মর্যাদা বাড়তে থাকে এবং একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে তিনি নেহরুর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান পদে পৌঁছে যান। তৃতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড খুব খারাপভাবে পরাজিত হলে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজকে দিল্লি চলো ডাক দেন এবং গান্ধীজি এই সুযোগে 8 আগস্ট 1942 সালের রাত্রিবেলায় বোম্বাই থেকে ইংরেজদের ভারত ছাড়ো ও ভারতীয়দের কারো ইয়া মারো স্লোগান দেন। এরপর পরের দিন অর্থাৎ 9 আগস্ট 1942 লাল বাহাদুর শাস্ত্রীজি এলাহাবাদে পৌঁছান। ওখানে আন্দোলনকারীদের গান্ধীজির দেওয়া স্লোগানকে চালাকিভাবে মরো নেহি মারো স্লোগানে বদলে দেন এবং এর ফলে আন্দোলনের আগুন যেন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর তিনি 11 দিন লুকিয়ে থাকেন এবং আন্দোলন শেষ হওয়ার পর 19 আগস্ট 1942 সালে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাল 1964 পণ্ডিত জওহরলাল নেহরু তার কর্মরত অবস্থায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। breathed his last. এবং পরবর্তী সময়ে লাল বাহাদুর শাস্ত্রীজিকে দেশের প্রধানমন্ত্রী করা হয়।
শাস্ত্রীজি তার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তার শীর্ষ অগ্রাধিকার ছিল খাদ্যদ্রব্যের দাম কমিয়ে আনা, এবং তিনি তা করতে সফল হয়েছিলেন। তার কর্মকাণ্ড আধ্যাত্মিক ছিল না, বরং সম্পূর্ণ ব্যবহারিক ও জনগণের চাহিদা অনুযায়ী ছিল। যদি বস্তুনিষ্ঠভাবে দেখা যায় তাহলে শাস্ত্রীজির রাজস্ব ছিল খুবই কঠিন। ওই সময় দেশের পুঁজিবাদীরা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এবং শত্রু দেশ ভারতের উপর আক্রমণ করতে চেয়েছিল। সাল 1965, সময় সন্ধ্যে 7:30। হঠাৎ করে পাকিস্তান ভারতের উপর বিমান হামলা চালায়। ঐতিহ্য অনুসারে রাষ্ট্রপতি একটা জরুরি বৈঠক ডেকেছিলেন, যাতে 3টি প্রতিরক্ষা অঙ্গের প্রধান এবং মন্ত্রিসভা সদস্যরা জড়িত ছিলেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী ওই বৈঠকে একটু দেরিতে পৌঁছান। তিনি আসার সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচনা। তিনি প্রধান তাকে সমস্ত পরিস্থিতির ব্যাখ্যা করে জিজ্ঞাসা করলেন, মহাশয় কি আদেশ? সঙ্গে সঙ্গে এক বাক্যে উত্তর দিলেন, আপনারা দেশ রক্ষা করুন এবং আমায় বলুন কি আমায় কি করতে হবে। তিনি তার ভাষণের স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষাণ। এটি ভারতের জনগণের মনোবল বাড়িয়েছিল এবং সমগ্র দেশকে একত্রিত করেছিল, পাকিস্তান যেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ভারত পাকিস্তান যুদ্ধের সময় 6 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন প্রবীণ মেজর জেনারেল প্রাসাদের নেতৃত্বে 15তম পদাতিক ইউনিট ইছগিল খালের পশ্চিম তীরে একটা বড় পাকিস্তানি আক্রমণকে দৃঢ়তার সাথে প্রতিহত করেন। ইছগিল খাল হল ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকৃত সীমান্ত। ওই হামলায় মেজর জেনারেল প্রাসাদের কনভয়ও আক্রান্ত হয়। এরপর ভারতীয় সেনাবাহিনী দ্বিগুণ শক্তি দিয়ে প্রতিশোধ নেন এবং বার্কি গ্রামের কাছে খালটি অতিক্রম করতে সফল হয় এবং ওই রাস্তা দিয়ে ভারতীয় সেনা লাহোর বিমানবন্দরে পৌঁছে যায়। এই ঘটনায় ভয় পেয়ে আমেরিকা লাহোর থেকে তার নাগরিকদের সরিয়ে নিতে কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি রাখার আবেদন জানায়। অবশেষে রাশিয়া ও আমেরিকার যোগসূত্রে শাস্ত্রীজিকে চাপ দিয়ে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে তাকে রাশিয়ায় ডাকা হয়েছিল, যা তিনি গ্রহণ করেছিলেন। তার স্ত্রী ললিতা দেবী, যিনি সর্বদাই তার সাথে থাকতেন, কিন্তু সেক্ষেত্রে তাশকান্দে ললিতা দেবীকেও শাস্ত্রীজির সাথে আসতে দেওয়া হয়নি। তারপর তাশকান্দে পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে আলোচনা চলে এবং এই আলোচনায় শাস্ত্রীজি একটাই জেদ ছিল যে তিনি সব শর্ত মেনে নেবেন, কিন্তু জয়ী জমি পাকিস্তানকে ফেরত দেওয়া মোটেও সম্ভব ছিল না। অনেক পরিশ্রমের পর এবং অনেক আন্তঃরাষ্ট্রীয় চাপ দিয়ে তাকে দলিলে স্বাক্ষরিত করা হয়। তিনি স্বাক্ষর করেছিলেন, তবে এই বলে যে তিনি অবশ্যই স্বাক্ষর করবেন, তবে ওই জমি অন্য প্রধানমন্ত্রী ফিরিয়ে দেবেন, তিনি নন। 11 জানুয়ারি 1966 রাত্রি 1:32 লাল বাহাদুর শাস্ত্রীজি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ললিতা দেবী অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীজির স্ত্রী শাস্ত্রীজির মৃত্যুকে কোনো নর্মাল মৃত্যু বলে মনে করেন না। ললিতা দেবী মনে করেন শাস্ত্রীজির খাবারের সাথে বিষ মেশানো হয়। যখন ভারতে শাস্ত্রীজির শরীর আনা হয় তখন তার পুরো শরীর নীল হয়েছিল, এমনকি তার মৃত্যুর পর তার শরীরের পোস্টমর্টমও করা হয়নি, এমনকি তার শরীরের অনেক জায়গায় কাটার দাগ দেখতে পাওয়া যায়। সেগুলোই মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি लाल করে। बहादुर शास्त्री की मृत्यु का राज आज भी पूरी तरह से सामने नहीं आ पाया कि आखिर ऐसा क्या हुआ उस रात। এখনো পর্যন্ত পরিবারের সবাই মনে করে তাকে বিষ খাওয়ানো হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রীজির ছেলে সুনীল শাস্ত্রী বলেন, তিনি শাস্ত্রীজিকে যখন দেখেন তখন তার শরীর পুরো নীল ছিল। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় তাকে খাবারের সাথে বিষ দেওয়া হয়। খাবারে বিষ মেশানোর কথা ওঠে কোথা থেকে? কারণ যেদিন লাল বাহাদুর শাস্ত্রীজির মৃত্যু হয়
সেদিন তার খাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে তার কুক রামনাথ বানায়নি। ওই রাতে শাস্ত্রীজির খাবার বানায় সোভিয়েত রুশের ভারতীয় অ্যাম্বাসেডার টিএল কলের কুক জান মোহাম্মদ। বলা হয় খাবার খাওয়ার পরেই শাস্ত্রীজি ঘুমোতে চলে যান নিজের রুমে। শাস্ত্রীজির অভ্যাস ছিল প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর তিনি দুধ নিতেন। প্রতিদিনের মতো সেদিনও রামনাথ দুধ নিয়ে আসে। শাস্ত্রীজি দুধ খেতে তার মাথা ঘুরতে শুরু করে। তারপর তিনি জল চান, তাকে জল দেওয়া হয়। প্রায় মধ্যরাতে তিনি তার অ্যাসিস্ট্যান্ট রামনাথকে তার রুমে গিয়ে ঘুমোতে বলেন, যেহেতু সকালে জলদি উঠে তাদের কাবুল যেতে হতো। রামনাথ শাস্ত্রীজিকে তার রুমে শোয়ার জন্য বলেন, কিন্তু শাস্ত্রীজি তাকে নিজের রুমে যেতে বলেন। অন্যদিকে রাত্রি 1:20 প্রধানমন্ত্রীর সাথে যারাই এসেছিল সবাই নিজের নিজের জিনিস গোছাতে থাকে, কেননা তাদের সবাইকে সকালে কাবুল যাওয়ার জন্য ফ্লাইট ধরতে হতো। এবং ঠিক ওই সময় শাস্ত্রীজি দরজার কাছে তার সেক্রেটারি জগন্নাথকে দেখতে পান। তিনি তাকে ডাক্তারকে ডাকতে বলেন। ওই সময় শাস্ত্রীজির প্রচণ্ড কাশি শুরু হয়। কোনো রকমভাবে তাকে বেডে আনা হয়। শাস্ত্রীজি তার নিজের বুকে হাত রাখেন এবং অজ্ঞান হয়ে পড়েন। ততক্ষণে ডাক্তার চুপও এসে পড়েন। তিনি সামরিক চিকিৎসা করেন। শাস্ত্রীজিকে তারপর ইঞ্জেকশন দেওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওই সময় এক রুশি মহিলা ডাক্তারও এসে পড়েন। তারপর পুরো ডাক্তারের টিম আসেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে হারিয়ে ফেলেছিলাম। পুরো বিশ্ব তখন এটাই জানতো তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু পরবর্তীকালে তার শরীর ইন্ডিয়াতে এলে কোনো রকম পোস্টমর্টম করা হয়নি। এটাই সবথেকে বড় রহস্যের জন্ম দেয় বিশ্ববাসীর মনে। পরবর্তীকালে যখন তার মৃত্যুকে ঘিরে তদন্তকারীরা তদন্ত শুরু করেন, তখন শাস্ত্রীজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কুক রামনাথ এবং সেক্রেটারি জগন্নাথ আলাদা আলাদা দুর্ঘটনায় মারা যান। এই জন্য তদন্ত আরও কঠিন হয়ে যায় এবং তাই শাস্ত্রীজির মৃত্যুর রহস্য এখনও বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়নি।